দেবী। ভ্যাঙ্কুভারে থাকতো এক চীনা লোক। নাম ছিল তার শানটুং। অনেক দীর্ঘ চুল ছিল তার। একদিন ফ্রেজার নদীর পার ধরে এগোতে লাগলো লোকটা। সে অনেককাল আগের কথা। তখনকার দিনে টেলিগ্রাফ ট্রেইল ছিল ব্রিটিশ কলম্বিয়ার অর্ধেক স্বর্ণসন্ধানের জন্য তীর্থস্থান। রওনা দেওয়ার সময় বেচারা বুঝতে পারেনি কি হতে চলেছে সামনে। বুদ্ধিমান মানুষ ছিল শানটুং, নিজেও ছিল স্বর্ণসন্ধানী। চীনা লোকটাকে ভবিষ্যৎ দ্রষ্টাও ভাবত অনেকে, কিন্তু 40 বছর ভবিষ্যতের দৃশ্যাবলী দেখার ক্ষমতা ছিল না তারও। সেই শীতে উত্তর দিকে রওনা দেওয়ার সময় বুঝতে পারেনি এমন এক সলতে আগুন ধরাচ্ছে যেটার বিস্ফোরণ হবে 40 বছর পর। শানটুংয়ের সঙ্গে ছিল টাও, গ্রেট ডেন প্রজাতির বিশাল এক কুকুর। উপকূলের কাছে ওটাকে পেয়েছিল শানটংয়ের। মানুষ যেভাবে ঘোড়াকে প্রশিক্ষণ দেয় সেভাবে প্রশিক্ষণ দিয়েছিল টাওকে। এমন বিশাল কুকুর কমই দেখেছে মানুষ। ওটা ছিল যেমন শক্তিশালী তেমনই ভয়ঙ্কর। দুটো বিষয় নিয়ে গর্ব করত শানটুং। একটা রহস্যময় প্রাচ্য সংস্কৃতি, অন্যটা তার দীর্ঘ কালো চুল। ওগুলো ছিল একেবারে হাঁটু পর্যন্ত। সারা ভ্যাঙ্কুভারে এত বড় চুল আর কারও ছিল না। শীতের শুরুতেই যাত্রা শুরু করেছিল লোকটা। তাও একাই টেনে নিত স্লেজ। কাজটা করতে একদম বেগ পেতে হতো না বিশাল দেহী ডেনের। গর্ব নিয়েই একের পর এক স্লেজ পেছনে ফেলে এগোতো সে। অচিরেই একদিন উপস্থিত হলো তারা কপার ক্রিকের ক্যাম্পে। স্বর্ণলোভী মানুষ ভর্তি ছিল জায়গাটা। ওখানে অপেক্ষা করার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না শানটুংয়ের। আবার পথে নামবে এমন সময় ঘটল বাজে একটা ঘটনা। এক মাতাল আইরিশ আচমকা দেখল শানটুংয়ের দীর্ঘ চুল। মদের নেশায় তার মনে হলো ওগুলো খুবই দরকার। কিছুক্ষণ কথা কাটাকাটির পর দেখা গেল বুকে বুলেটের ক্ষত নিয়ে মাটিতে পড়ে আছে চীনা লোকটা। আইরিশ লোকটাও রেহাই পেল না। মিনিট 15 পর ঝুলিয়ে দেওয়া হলো তাকেও। যে দলটা টেনে ধরে এসে ফাঁসির দড়ি, তাদের নেতা দখল করে বিশাল দেহী ডেনটাওকে। কুকুরটার নতুন প্রভু স্বভাবে পানি স্রোতে ভাসতে থাকা খড়কুটোর মতো। স্রোত যেখানে নিয়ে যায় সেখানে যায় সে। তবে হ্যাঁ, এই স্রোত মানে চলার পথটা ছিল সবসময় উত্তর দিকে। বয়ে চলল সময়। পথের মাঝে অনেক মাদির দেখা পেল টাও। ফলশ্রুতিতে জন্ম নিল অসংখ্য ছানা। মনিবে জুটল বেশ কজন। বুড়ো হলো, পাক ধরল টাওয়ের দেহের পশমে, কিন্তু একবারের জন্য দক্ষিণমুখী হতে পারল না। সবসময় এগোতে থাকলো উত্তর দিকে। প্রথমে গেল শ্বেতাঙ্গ প্রভুদের সঙ্গে, এরপর সবশেষে চিপে ওয়ান এক প্রভুর সঙ্গে। অবশেষে দ্য গ্রেট রিভারের এক এক্সিমো ইগলুতে মারা গেল ভ্যাঙ্কুভারের ঘরে জন্ম নেয়া কুকুরটা। পেছনে রয়ে গেল অগণিত ছানা। মাঝে মাঝেই তাদের ভেতর থেকে জন্ম নিত বিশালাকার শক্তিশালী চোয়ালের কুকুর। এমন প্রাণী সাধারণত সুমেরুতে দেখা যায় না। বলাই বাহুল্য এরা ছিল গ্রেট ডেন টাওয়ের বংশধর। শানটুং চুল এবং জীবন হারাবার কম বেশি 40 বছর পর জন্ম নিল ওয়াপি নামের এক কুকুর। বয়সকালে সে হলো পূর্বপুরুষ টাওয়ের প্রায় কার্বন কপি। এই ওয়াপি আকারে টাওয়ের সমান তো বটেই, সেই সঙ্গে কমপক্ষে 1 ইঞ্চি লম্বা হলো তার সদন্ত। শক্তিশালী চোয়ালের এক কামড়ে মসমস করে ভেঙে ফেলতে পারে ক্যারিবুর পা। জন্মের পর থেকে পুরো 4 বছর বয়স পর্যন্ত লড়াই করেই বাঁচতে হলো ওয়াপিকে। মানুষ ওকে ডাকত মায়াটিসেও বলে, যার অর্থ শয়তানের চেয়েও শয়তান। কুকুরটার নৃশংসতার কথা জানত সবাই। ছেলে, বুড়ো, বাচ্চা সবাই ভয় পেত ওকে। পুরুষ মানুষ গদা বা চাবুক ছাড়া যেত না ওর ধারে কাছে। সবাই যেমন ভয় পেত তেমনি ঘৃণাও করত ওকে।
তবে 1 মাইল দৌড়ে গিয়ে যে কোনো ক্যারিবুকে কাবু করতে পারে বলে ওকে হত্যাও করতো না। শুধু তাই নয়, চাইলে যে কোনো সাদা ভালুককেও ঠেকিয়ে দিতে পারতো ওয়াপি। অবশ্য ওর হিংস্রতার জন্য কুকুরের পালও অনেকাংশে দায়ী। সেলেস্টিয়ানা কুকুর রকচটা দল বেঁধে থাকে, হিংস্রতায় হার মানায় নেকড়েকে, আর ধূর্ততায় শিয়ালও কিছু নয় ওদের কাছে। দলের মাঝে কাউকে অবাঞ্ছিত মনে হলেই ঝাঁপিয়ে পড়ে তার ওপর। এমনকি সুমেরুর এ কুকুরগুলোও বুঝে গেল ওদের সবার মতো নয় ওয়াপি। অপরিচিতদের এ দেশে অচেনা এক আগন্তুক হিসাবে ধূসর দুনিয়ায় একাই রয়ে গেল ওয়াপি। মানুষ ওকে ঘৃণা করে, কুকুরের পালের কাছ থেকে পায় অপরিসীম বিতৃষ্ণা। তাই সে নিজেও শিখল ঘৃণা করতে। সে ঘৃণা মানুষ ও কুকুরের পালের প্রতি। জন্মালো না ওর মনে কোনো ভালোবাসা। প্রভু নামের গোলমুখ প্রাণীর গন্ধ সহ্য করা কঠিন ওর পক্ষে। তবে মেনে চলে তাদের আদেশ, তা করে সতর্কতার সঙ্গে। এই পর্যন্ত 2টো সাদা ভালুককে খুন করেছে ও। ওর সদন্তগুলো দেখলেই ভয় পায় প্রভুরা। শুধু সাদা ভালুকই হত্যা করেনি ওয়াপি, সেই সঙ্গে খুন করেছে 20টি কুকুরকে। একা কোনো কুকুরের সঙ্গে তো লড়েইছে, আস্ত পালের সঙ্গে লড়তেও পিছপা হয়নি। দেহে বয়ে চলেছে শত শত ক্ষত চিহ্ন। গদার এক আঘাত পেয়েছে, কখনো কখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়েছে ওকে। এমনকি মিলিত হবার মৌসুমেও থাকতে হয়েছে ওকে একা। তাওয়ের রক্ত বইছে ওর দেহে, তাই আজও মাঝে মাঝে কি যেন নড়ে ওঠে ওর বুকের ভেতর। দেখা দিতে চায় কিসের এক স্বপ্ন। পূর্বপুরুষের ডাক শুনে মনের মাঝে জন্ম নেয় এক অনন্ত আকাঙ্ক্ষা। সেটা কি তা বুঝতে পারে না বেচারা, তবে জানে কিছু একটা খুঁজছে ওর রক্ত। দীর্ঘ শীতের মৌসুমে অমোঘ হয়ে ওঠে কিসের খোঁজার আকাঙ্ক্ষা। সাদা শিয়ালের ইয়াপ ইয়াপ ইয়াপ, কুকুর পালের চিৎকার, এক্সিমোদের চিৎকার, সবকিছুই আরো তীব্র করে তোলে ইচ্ছেটাকে। এসব মাসে নামে মেরুর অন্ধকার দীর্ঘ রাত, আর টাওয়ের আত্মা যেন ফিস ফিস করে কিছু জানায় ওকে। শোনায় এমন এক জায়গার গল্প যেখানে রয়েছে আলো ও সূর্যের রাজত্ব, যেখানে গেলেই আছে ঝর্ণার মিষ্টি পানি, মানুষের কণ্ঠস্বরে মেলে মমত্ব। ওখানে রয়েছে এমন প্রভু যারা ভালোবাসবে ওয়াপিকে, আর যাদেরকে ভালোবাসবে ওয়াপি। বুকের ভেতর এসব শুনে গুঙিয়ে ওঠে ওয়াপি। কখনো কখনো সেজন্য কপালে জোটে গদার বাড়ি বা হয়তো চাবুকের আঘাত। মাঝে মাঝে এক্সিমো ভাষায় আসে খুনের হুমকি। কিছুদিন পর এক্সিমো প্রভু ওয়াপিকে বিক্রি করলো ব্লেকের কাছে। সেজন্য পেল 2 বস্তা ময়দা, কিছুটা তামাক ও 1 গাঁট কাপড়। ব্লেক লোকটা পেশায় ব্যবসায়ী, তিমির হাড় বিক্রি করে, সেই সঙ্গে মেয়ে মানুষ। শ্বেতাঙ্গ লোক সে, তবে চামড়া দেখে তা এখন বোঝার উপায় নেই। কালো অন্তরের মতো তার ত্বকও হয়ে গেছে কালো। তারপরেও শ্বেতাঙ্গ তো, তাই তার প্রতি আনুগত্য বোধ করলো ওয়াপি। জানাতে চাইলো এমন এক প্রভুর জন্য অপেক্ষা করছিল, এই প্রভুর জন্য লড়বে জান প্রাণ দিয়ে। কিন্তু বেচারা কুকুরটা লালচে চোখ ও ক্ষত চিহ্ন ভর্তি চেহারা প্রকাশ করতে পারল না সেসব কিছুই। এদিকে অন্য কুকুরকে যেভাবে শায়েস্তা করে ব্লেক, সেভাবেই শায়েস্তা করতে চাইলো ওকেও। গদার বাড়ি মেরে প্রথম থেকেই জর্জরিত করলো ওয়াপিকে। এমনকি কোনো এক্সিমো এভাবে পেটায়নি বেচারাকে। ওয়াপি বেলেগের সম্পত্তি হওয়ার পর পেরিয়ে গেছে 3 মাস। সুমেরুর অন্ধকার দীর্ঘ রাত শুরু হয়েছে কিছুকাল আগেই। লোকটার কেবিন তৈরি করা হয়েছে জাহাজের কাঠ ব্যবহার করে, এমন এক জায়গায় যেখানে বাতাস ও ঝড় পৌঁছাতে পারে না। এই কেবিনেই পূব থেকে আসে ন্যানা টালমুটেরা, পশ্চিম থেকে আসে ককমলকেরা। শিকার করা পশুর পশম, তিমির হাড় ও সিল মাছের তেল বিক্রি করে ব্লেকের কাছে বিনিময়ে নিয়ে যায় জিনিসপত্র। মেয়ে মানুষের দরকার হলে সেটাও জানিয়ে দেয় লোকটা, পেয়েও যায় কাঙ্ক্ষিত পণ্য। বিশেষ করে এই শীতে প্রায় মেয়ে মানুষের দরকার হচ্ছে ব্লেকের। ডার্নলি উপসাগরে আটকা পড়েছে এক তিমি শিকারী জাহাজ। 30 জন নাবিক ওই জাহাজে, আর ওর কেবিন থেকে মাত্র 1 মাইল দূরে আটকা পড়া ফ্লাইং মুনে আছে আরও 20 জন। এমন সুযোগ বারবার মেলে না, তাই দারুণ ব্যবসা করছে ব্লেক। শীতকাল আধা শেষ হওয়ার আগেই দেখছে অন্য যে কোনো শীতের চাইতে অনেক লাভ হয়েছে তার।
হার্সেলের পুলিশ বাহিনী যদি জানতো। মুচকি হাসলো লোকটা। বুঝেছিস অ্যাপি, আমাদেরকে পাকড়াও করার জন্য লোক পাঠিয়ে দিত। অ্যাপি নামের এক্সিমো লোকটা তার ডান হাত। ইংরেজি শিখে নিয়েছে নিজের মতো করে। মনিবের আপি ডাকে সাড়া দেয় সবসময়। গোলগাল চেহারায় লেগেই থাকে হাসি। যোগ করলো ব্লেক, আমাদের পশমের পুরোটা বিক্রি করেছি, হাড় ও তেল বাকি নেই। $50 করে নিয়ে সাপ্লাই দিয়েছি 40 জন অস্থায়ী স্ত্রী। চড়া হয়ে গেল আপির হাসি। অস্থায়ী স্ত্রীর এই ব্যবসাটা কিন্তু ভালোই চলছে, বলল ব্লেক। ওই ক্যাপ্টেন রাইডেল প্রেমে পাগল পারা না হলে এতদিন ছুটি কাটাতে হতো। এক্সিমো সহকারীর দিকে ফিরল লোকটা। কেবিনের সিল তেলের কুপির হলদে আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে ওর চেহারা। সুদর্শন বলতে হবে ব্লেককে। কালো দাড়িতে ঢেকে আছে চেহারার হিংস্রতা ও ধূর্ততা, তবে চোখের অমানবিক কাঠিন্য ঢাকতে পারেনি দাড়িগুলো। এক্সিমোর দিকে তাকালো সে, চোখে দেখা দিল ছিক করা নিষ্ঠুরতা। আজকে মেয়েটাকে দেখেছিস আপি? না দেখে আর যাবি কই? প্রেমে পড়লে অমন মেয়ের প্রেমেই পড়া উচিত। হায় ঈশ্বর, রাইডালের মাথা খারাপ হবে না কেন? তবে মনে হয় মেয়েটাকে পেয়েই যাবে ক্যাপ্টেন। আমাদের পয়সা কড়িও জুটবে ভালোই, তবে তার আগে স্বামীটার একটা ব্যবস্থা করতে হবে। কাজটা কিভাবে করবে রাইডাল? বলতো আপি, কিভাবে করবে? কেবিনটার মাত্র 100 গজ দূরে গর্ত খুঁড়ে শুয়ে আছে ও আপি। বিছানা বলতে জমে যাওয়া বরফ ও রক্ত। কিছুক্ষণ আগের কথা, আকাশে সূর্য থাকার কথা ছিল, অথচ সুমেরুর এ জায়গা এখন রাতের রাজত্ব। এক ছোট্ট কিসকানো কুকুর দাঁত খিচাচ্ছিল ওয়াপির দিকে তাকিয়ে। সহ্য করার প্রশ্নই ওঠে না, তাই চোখের পলকে খুন করে ফেলেছিল কুকুরটাকে। সেজন্য সাজাও পেতে হয়েছে ওকে। পিটিয়ে প্রায় মেরে ফেলেছে আপি এবং ব্ল্যাক। অবশ্য শুয়ে শুয়ে মারের কথা ভাবছে না ওয়াপি। ব্ল্যাকের গদা আর ওর মাঝে এসে পড়েছিল যে ফার পরা মেয়েটা, তার কথা চিন্তা করছে সে। জীবনে এই প্রথমবার দেখলো কোনো শ্বেতাঙ্গ মেয়েকে। ব্ল্যাকের গদা থামিয়ে দিয়েছিল মেয়েটা। তার কণ্ঠ শুনতে পেয়েছে পরিষ্কারভাবে। ওয়াপির দিকে ঝুঁকে এসেছিল সাদা মেয়েটা। প্রভু টেনে না সরালে হয়তো স্পর্শও করত। তারপর কেবিনে হারিয়ে গিয়েছিল এ মেয়ে, আর নিজেকে টেনে এই গর্তে এনেছে ওয়াপি। তখন থেকেই অদ্ভুত এক নতুন আগুন জ্বলছে ওর ভেতরে। মারের প্রচণ্ডতায় কিছুক্ষণের জন্য বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছিল, কিন্তু এখন টান টান হয়ে আছে স্নায়ু। পশ্চাৎ দেশের ওপর ভর করে বসল সে। মুখটা আকাশের দিকে তুলে দেখলো, একঘেয়ে আকাশে জল জল করে জ্বলছে তারা। লক্ষ লক্ষ করুণাহীন চোখের মতো যেন চেয়ে আছে ওয়াফির দিকেই। দূরে জাহাজটার দিকে মুখ ঘোরালো কুকুরটা। একবার সামনের দিকে এগোলো, তারপর আবারও পিছিয়ে গেল। এখান থেকেই পাচ্ছে জাহাজের গন্ধ, শুনছে দূরের শব্দ। আগেও শুনেছে অনেকবার, তবে কণ্ঠগুলোর প্রভু ব্লেকের সঙ্গে মিলে যায় বলে জাহাজের কাছে গিয়েও ফিরে এসেছে বারবার। বসার ভঙ্গিতে পরিবর্তন এলো ওয়াপির। আলতো পায়ে হেঁটে চলল জাহাজের দিকে। বরফের সঙ্গে নাক ঠেকিয়ে কি যেন শুকলো। পেয়েও গেল কিছুক্ষণ আগে সেই শ্বেতাঙ্গ মেয়েটার গায়ের গন্ধ। নেচে উঠল রক্ত, ঠিক যেমন নেচে উঠেছিল মেয়েটা ওর কাছে এলে। তাওয়ের আটটা যেন মাথা চাড়া দিল ওর ভেতরে। ধীরে ধীরে মেয়েটার গন্ধ অনুসরণ করে এগোলো সে। মাঝে মাঝে থামছে, নতুন করে শুকছে গন্ধ। ক্ষণে ক্ষণে বাড়ছে এগোবার আগ্রহ। একবার আকাশের দিকে চেয়ে অনুযোগের সুরে ডেকে উঠল। বেশ কিছুক্ষণ পর তুষারে আটকে পড়া নৌযানটা নজরে আসা মাত্র থমকে দাঁড়ালো। আর এগোবে কিনা বুঝতে পারছে না। আগে কখনো এর চাইতে বেশি কাছে যায়নি, তবে আজ রাতে সিদ্ধান্ত নিল যাওয়ার। ঘুমাচ্ছে সবাই, তাই কোনো আওয়াজ নেই জাহাজে। মেয়েটার গন্ধ এখনো অনুসরণ করছে ওয়াপি। তুষার জমে তৈরি হয়েছে একটা পথ, সেটা ধরে জাহাজে উঠল ওয়াপি। পা রাখলো দ্য ফ্লাইং মুনের ডেকে। তারার আলোয় পরিষ্কার দেখাচ্ছে লম্বা সাদা সদন্ত। সামনে কোথাও থেকে এলো হলদে এক টুকরো আভা।
পায়ে পায়ে সেদিকে রওনা দিল সে। পাচ্ছে মেয়েটার গন্ধ। আলোক উৎসের কাছে যাওয়ার আগে থামল না। কেবিনের দরজা ওটা, প্রায় ইগলু বাড়ির দরজার মতো ঢেকে গেছে বরফে। দরজাটা খোলা 1/8 ইঞ্চি। ওই ফাঁকে নাক ঠেকিয়ে মেয়েটার মিষ্টি গন্ধ প্রাণ ভরে ছুটল কুকুরটা। সেই সঙ্গে পেল একজন পুরুষের দেহের গন্ধ, কিন্তু মেয়েটার গন্ধই বেশি ভারী। আপ্লুত ওয়াপি যেন ভুলে গিয়েছেন নড়তে। উত্তেজনায় কাঁপন লেগেছে দেহের প্রতি রক্তবিন্দুতে। চুপচাপ দাঁড়িয়ে রইল ওয়াপি। না, ওয়াপি বললে ভুল হবে। দরজায় নাক ঠেকিয়ে থমকে গেছে টাওয়ের বংশধর। ওর ওই পূর্বপুরুষের জন্ম হয়েছিল ভ্যাঙ্কুভারের খোয়াড়ে। নাক দিয়ে ঠেলে দরজা খুলল ওয়াপি। ধীর পায়ে প্রবেশ করলো ভেতরে। এতই নিঃশব্দে কিছুই টের পেল না ক্যাবিনের বাসিন্দারা। আলো জ্বলছে ভেতরে। বিছানায় শুয়ে আছে কাগজের মতো সাদা চেহারা আর বসে যাওয়া গালের এক পুরুষ। জেগেই আছে সে। বিছানার পাশে এক নিচু টুলে বসে আছে এক মেয়ে। লণ্ঠনের হলদে আলোয় মনে হচ্ছে অগণিত স্বর্ণ নির্মিত সুতার জালে ঢাকা পড়েছে মুখ। অসুস্থ লোকটার দিকে ঝুঁকে বসে চেহারায় হাত বুলিয়ে দিচ্ছে মেয়েটা। মিষ্টি কণ্ঠে এটা সেটা নানা কথা বলছে ফিসফিস করে। ওই কণ্ঠ যেন আনন্দের পরশ বুলিয়ে দিল ওয়াপির ক্ষত বিক্ষত হৃদয়ে। আর পারল না সে। দীর্ঘশ্বাস ফেলে গিয়ে বসলো মেয়েটির পাশে, যেন প্রভুর দর্শন কামনায় ব্যাকুল কোনো অতৃপ্ত ভিত্ত। চমকে উঠে ঘুরে তাকালো মেয়েটা। বিস্ফারিত চোখে কয়েক মুহূর্ত চেয়ে রইল বিশাল আকার কুকুরটার দিকে। একটু পর ও চোখের তারায় খেলে গেল চিনতে পারার ছায়া। আরে, বলল মেয়েটা, এই কুকুরটাকেই তো বাজেভাবে মারছিল ব্ল্যাক। পিটার, দেখো, এর নাম ওয়াপি। জীবনে প্রথমবারের মতো কোনো নারীর হাতের স্পর্শ অনুভব করলো ওয়াপি। নম্র, কোমল, নিষ্পাপ, দয়ালু এই হাতের স্পর্শে যেন গলে গেল ওর অন্তর। বেচারা, কি মারটাই না খেলো। অস্ফুট সুরে আবার বলল মেয়েটা। বিছানায় শুয়ে আছে পিটার কিথ। স্ত্রীর চেহারার ভয় এবং সাদাটে ভাবটা নজর এড়ালো না ওর। ভাবলো হয়তো সেই বিভৎস দৃশ্যটা মনে করে ভয় পাচ্ছে, তবে বাস্তবের রূঢ় বাস্তবতাটা জানা নেই তার। জানি, শীতটা তোমার ভালো কাটছে না, বহুবারের মতো বলল পিটার কিথ। তবে ভেবো না, দেরি হবে না আমার নিজ পায়ে খাড়া হতে। যেন কথার জোরেই ব্যাপারটাকে সম্ভব করে তুলবে এমনভাবে যোগ করলো, হবই হব। বেশ কিছুদিন ধরেই সে অসুস্থ, তাই তাকে কিছু বলেনি তার স্ত্রী। একবার আরেকটু হলে বলেই ফেলতো সত্যটা, কিন্তু শেষ মুহূর্তে সামলে নিয়েছিল বলে ঈশ্বরকে এখনো ধন্যবাদ জানায়। দীর্ঘ কয়েক মাসের জন্য রাত নেমেছে। তারপরও ওরা আলাদা করে ধরে নেয় দিন ও রাত। এমনই এক দিনে ওকে টেনে নিয়ে গিয়ে নিজের কেবিনে ভরেছিল মাতাল ক্যাপ্টেন রাইডাল। আপ্রাণ চেষ্টায় সেবার ছাড়াতে পেরেছিল নিজেকে। এলোমেলো হয়ে গিয়েছিল সোনা রঙা একমাথা চুল। পিটারকে বলেছে দমকা হাওয়ায় হয়েছে এই অবস্থা। তারপর থেকে বুদ্ধি খাটিয়ে রাইডালকে সামনে চলছে সে। প্রতিক্ষণে সাহায্য চাইছে ঈশ্বরের কাছে। পিটারকে এসব বলার কথা কল্পনাও করেনি। গত 2 সপ্তাহে যেন 2 বছর বেড়ে গিয়েছে বেচারার বয়স। গর্তে বসে গিয়েছে চোখ, উকি ঝুঁকি দিচ্ছে সোনালি চুলের ধূসর পাকা রং। 35-এই 55-এর মতো হয়ে গেছে বেচারার দেহ। আরও একবার আতঙ্কে আঁকড়ে ধরল মেয়েটার হৃদয়। পিটারকে একটু বেশিই ভালোবাসে ও। ইস, সত্যিটা যদি বলে ফেলতো সেদিন। পিটারের দিকে নজর গেল মেয়েটার। বেচারা যেন লেগে গেছে বিছানার সঙ্গে। সন্দেহ নেই সেদিন খুন হয়ে যেত বেচারা। এমনকি ঘন্টাখানেক আগে রাইডাল যা করেছে তা যদি দেখতো, তাহলেও সেই একই দশা হতো পিটারের। ডেকের ওপর ওর পথ আটকে দাঁড়িয়েছিল রাইডাল। ওকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিল বারবার। বমি করার দশা হয়েছিল ওর। তারপর বর্বর লোকটা যা বলল তা শুনে যেন জায়গায় জমে গিয়েছিল ও। সে কথা মনে হতেই কেঁপে উঠল। আচমকা ওয়াপির পাশে হাঁটু গেড়ে বসে কোলে তুলে নিল কুকুরটার মস্ত মাথা।
বিন্দুমাত্র ভয় পাচ্ছে না কুকুরটাকে, বরঞ্চ মনে হচ্ছে ওটার কারণে যেন এক টুকরো স্বস্তি নেমে এসেছে কেবিনে। পিটারের দিকে তাকালো মেয়েটা। ব্লেকের সাথে এখনই আবার দেখা করতে যাচ্ছি। অপি সাথে থাকবে, তাই ভয় পেও না। স্বামীর গালে চুমু দিল মেয়েটা। তারপর বেচারা প্রতিবাদ করার আগেই পরে নিল ফারের কোট ও টুপি। এক টুকরো উজ্জ্বল হাসি উপহার দিল স্বামীকে। না গেলেই ভালো করতে, বলল পিটার। স্বামীর শরীরের ভগ্ন দশা দেখে কান্না পেল মেয়েটার। আবার ওকে চুমু খেয়ে ঘুরে দাঁড়ালো। পাছে ধরা পড়ে যায় চোখের পানি। বেরিয়ে পড়েছে কেবিন থেকে। এমন সময় শুনল স্বামীর কথা, দেরি করো না ডলোরেস। কারো নজরে পড়েনি। তা বুঝে নিয়ে কয়েক মুহূর্ত পর জাহাজ থেকে দ্রুত নেমে এলো ডলোরেস। তারার অপ্রাকৃত আলোয় চলতে লাগলো। ওয়াপি সঙ্গেই আছে, তবে একটু পেছনে। মেয়েটা হাত দিয়ে ইশারা করতেই চলে এলো পাশে। সরাসরি দেবী ওর সঙ্গে কথা বলছে দেখে আনন্দে আত্মহারা হয়েছে ওয়াপি। ওয়াপি, 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 বারবার ওর নাম ধরে ডাকছে দেবী। ওর কাছ থেকে সাহস ধার নিচ্ছে যেন। উজ্জ্বল হয়ে উঠল ওয়াপির চোখ জোড়া। তারার আলোয় তুলিও দেখাচ্ছে ডলোরেসের চেহারা। নতুন এক বন্ধু খুঁজে পেয়েছে, হয়তো ওর এবং পিটারের একমাত্র বন্ধু। ভাবনাটা সাহস এনে দিল ওর মনে। নিজেকে নিয়ে ভয় ছিল না একদমই, তবে হ্যাঁ, পিটারকে নিয়েছিল দুশ্চিন্তা। কিন্তু এখন আর ভয় লাগছে না। পরিশ্রমে লাল হয়েছে ডলোরেসের চেহারা, বেড়ে গিয়েছে শ্বাসের গতি। ব্ল্যাকের কেবিন কাছেই। আগেও দুবার কোনো না কোনো অজুহাতে এখানে এসেছে। দুবারই কৌতূহলী হয়েছে এমন একটা জায়গায় কি করে এলো ব্ল্যাকের মতো মানুষ। যাই হোক, ওর ধারণা লোকটাকে বুঝতে পেরেছে সে। লোকটার ব্যবসার পরিধি সম্পর্কে ধারণা ওর নেই। ডলোরেস ভেবেছে ব্ল্যাক কেবলই একজন ব্যবসায়ী, জাহাজের নাবিকদের থেকে একেবারেই ভিন্ন। সাবধানতার সঙ্গে কেটে ছোট করে রাখা দাড়ি, হিসাব করে কথা বলার ভঙ্গি এবং শব্দচয়নের সতর্কতা থেকে বোঝা যায় একদা সভ্য এলাকায় বাস করত সে। এ ব্যাপারে খুব ভুল হয়নি ডলোরেসের। একসময় ব্ল্যাকের আগমনে উদ্বেল হয়ে উঠত প্যারিস বা নিউ ইয়র্কের মেয়েরা। সে এমন একজন যে কিনা ওর মতো ভদ্র মহিলাকে সাহায্য না করেই পারে না, এই বিশ্বাসে বলিয়ান হয়ে এগিয়ে চলেছে ডলোরেস। তবে সাবধান হতে ভুল করেনি। রাইডালের দেওয়ার সময়সীমা শেষ হবার এখন 24 ঘন্টা বাকি। এর মাঝে ওকে অর্জন করতে হবে স্বাধীনতা, নইলে। কেবিনের 50 কদম দূরে থমকে দাঁড়ালো মেয়েটা। ডান হাত থেকে খুললো ফারের পুরু দস্তানা। পকেটে করে পিটারের রিভলভার এনেছে। ওটা যেন দ্রুত বের করতে পারে, তাই এই সাবধানতা। শীতল স্পটে হাত লাগতেই মৃদু হাসি খেলে গেল ওর মুখে। এই অস্ত্রটা ওর শেষ তীর। অস্ত্রে হাত ভালো ডলোরেসের। বাড়িতে মানে পিপিং রক এ ওকেই সেরা বন্দুকবাজ হিসেবে সম্মান করত সবাই। পিটারকে সহজেই হারাতে পারে, আর পিটারকে হারিয়ে দেয়া মুখের কথা নয়। পরিচিত স্পর্শে সাহস আরো বাড়ল ডলোরেসের। কেবিনের দরজায় নক করলো। এখনো জেগে আছে ব্ল্যাক। দরজা খুলে অবাক বিস্ময়ে ডলোরেসের দিকে তাকিয়ে রইল লোকটা। মেয়েটা ভেতরে প্রবেশ করলেও বাইরেই রইল ওয়াপি। এত গভীর রাতে আমাকে দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন, শুরু করলো ডলোরেস। সেজন্য ক্ষমা চাইছি, কিন্তু অদ্ভুত এই দীর্ঘ রাতে সময় বুঝে ওঠা কঠিন আমার জন্য। তার কোনো গুরুত্ব নেই আসলে। কিছু কথা বলতে চাই বলেই একাকী এসেছি আপনার সাথে দেখা করতে। একাকী শব্দটাই জোর দিয়েছে মেয়েটা। ভেতরে ঢুকে কোট আলগা করে নিল। আমন্ত্রণের অপেক্ষা না করেই বসে পড়লো একটা টুলে। বসলো ব্ল্যাকও। দুজনের মাঝে এখন কেবল ছোট একটা টেবিল। ঠান্ডায় লাল হয়ে গিয়েছে ডলোরেসের চেহারা, তবে নীল চোখে কিসের যেন আগুন। সরাসরি ব্ল্যাকের চোখে চোখ রাখলো সে। লোকটা বুঝলো সামনে বসা মেয়ে ভীত নয়, কোনো দ্বিধাও নেই তার মাঝে। আমার আসার কারণ সম্ভবত আপনার অজানা নেই, বলল মেয়েটা। অনিন্দ সুন্দর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ব্ল্যাক। একটু ইতস্তত করলো প্রথমে, তারপর সত্য কথাই জানিয়ে দিল। সম্ভবত জানি ক্যাপ্টেন রাইডাল ঝামেলা করছে, তাই তো। নট করলো মেয়েটা। বড় শ্বাস নিয়ে ঝুঁকে এলো সামনে। ও লোকটা কতটা জানে তার জানা নেই ওর। পরিস্থিতি ঠিক স্বাভাবিক নয়।
এদিকে বলে চলেছে ব্লেক। মিসেস কিথ, সুমেরুর এই দীর্ঘ রাত পুরুষের বুক থেকে বের করে লুকিয়ে থাকা ভয়ঙ্কর এক হিংস্র পশুকে। আপনার স্বামীকে বাদ দিলে বাকি সবাই এখন পশু হয়ে গেছে। কথাটা খারাপ শোনালেও বলি, ওই জাহাজে একমাত্র আপনার স্বামীর সঙ্গে রয়েছে শ্বেতাঙ্গ নারী। তার কারণে 20 জনের সবাইকে তাই পশুই বলতে পারেন। তার চেয়ে বড় কথা, আপনি অসাধারণ সুন্দরী। রাইডাল আপনাকে চায়। এদিকে আপনার স্বামী, তিনি তো মরণাপন্ন। ভুল হচ্ছে আপনার, তাকে থামিয়ে দিল ডলোরেস। আমার স্বামী মরণাপন্ন নয়। আমি আপনি ওকে ভালোবাসেন। অনুভূতির কোনো প্রকাশ নেই ব্লেকের কণ্ঠে। প্রশ্নটা যেন খামোকা করেছে। ভালোবাসি আমার পিটারকে, অবশ্যই। আগ্রহ নিয়ে সামনে ঝুঁকলো ডলোরেস। নরম কণ্ঠে বলতে লাগলো, যেন ব্লেককে বোঝাবার ওপরেই নির্ভর করছে ওর অনেক কিছু। কিন্তু লোকটার চোখের তারা কোনো পরিবর্তন নেই। সেই একই রকম কঠিন দৃষ্টি চোখে। মেয়েটার সৌন্দর্য, তার আকুতি বা মিষ্টি কণ্ঠ কিছু যেন পাত্তা পাচ্ছে না ওই দৃষ্টির সামনে। সব জায়গায় একসাথে গিয়েছি আমরা, সব জায়গায়, বলছে ডলোরেস। পিটার যে বই লেখে তা তো আপনি জানেন। সেজন্যই নানা জায়গায় যেতে হয় ওকে। এই ভ্রমণ, অ্যাডভেঞ্চার আমাদের খুব ভালো লাগে। দক্ষিণ দিকে হাত বাড়ালো মেয়েটা। কুকুর টানা স্লেজ, ক্যানো, প্যাক ট্রেন সবগুলোতেই চড়েছি। একদিন মাথায় ভূত চাপলো তিমি শিকারী জাহাজে চড়ে উত্তরে আসার। ক্যাপ্টেন রাইডালের কিন্তু শর্তের শুরুতেই ফেরার কথা ছিল। নাবিকরা একটু রুক্ষ বটে, কিন্তু আমরা সেটার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু বরফে আটকা পড়ে গেলাম। পিটার আহত হবার আগেও আমাকে অসম্মান করেছে রাইডাল। কিন্তু কিছু বলিনি আমার স্বামীকে। ভেবেছি এই লোকটাকে সামলাতে পারবো। পিটারকে বললে ও নির্ঘাত খুন করতো জানোয়ারটাকে। তারপর সেদিন ঘটল ঘটনাটা। তার উপরে এই অনন্ত রাত, কান্নায় গলা বুঝে এলো বেচারির। আচমকা যেন আগুন জ্বলে উঠলো ব্ল্যাকের চোখে। সামনে ঝুঁকলো সে। আগের মতোই অনুভূতির কোনো ছোঁয়া নেই কণ্ঠস্বরে। স্বাভাবিক কোনো আলাপ সারছে এমনভাবে বলল, ইচ্ছা করেই বরফের জাহাজ আটকে নিয়েছে ক্যাপ্টেন রাইডাল। খোলা সাগরে যাওয়ার যথেষ্ট সময় ছিল মিসেস কিথ, কিন্তু দরকার ছিল আপনাকে। আর সেই চাহিদা পূরণ করতে হলে আটকে পড়তেই হতো ওকে। একদিক দিয়ে ভাবলে বলা যেতে পারে, এতে কি লোকটার ভালোবাসার গভীরতা নজরে পড়ছে না আপনার? আপনাকে পাওয়ার জন্য যথেষ্ট টাকা আর সময় গচ্চা দিয়েছে সে। তাই আপনার স্বামী মারা গেলে। মুষ্টিবদ্ধ হাত তার টেবিলে রাখলো ডলোরেস। পিটারের কিছুই হবে না। শুধু শুধু কেন এসব বলছেন? কেননা রাইডাল নিশ্চিত যে পিটার কিথ মারা যাবে। রাইডাল মিথ্যা বলছে। ওপর থেকে পড়ে গিয়েছিল পিটার, পিঠে আঘাত লেগেছে। কোমরের নিচ থেকে হারিয়ে ফেলেছে সার। কিন্তু ওকে কোনো ভালো ডাক্তার দেখালে হয়তো 2 কি 3 মাসের মাঝেই সুস্থ হয়ে যাবে। কিন্তু রাইডাল বলেছে মারা যাচ্ছে আপনার স্বামী। একবার ব্লেকের কথার অর্থ ঢুকলো ডলোরেসের মাথায়। ভয়ে বিস্ফোরিত হলো সুন্দর নয়নজোড়া। পরক্ষণে আবার সেখানে জায়গা করে নিল নীলচে আগুন। আপনাকে তাই বলেছে বুঝি? আমাকেও আজ সে কথা বলল। মুখ ফসকে বলে ফেলেছে মাতাল অবস্থায়। আমাকে 24 ঘন্টা সময় দিয়েছে সে। কি করতে বলেছে? নিজেকে তুলে দিতে হবে ওর হাতে। এই প্রশ্নের উত্তর প্রয়োজন হলো না। প্রথমবারের মতো হাসলো ব্লেক। সেই হাসিতে এমন কিছু আছে যে শিউরে উঠল ডলোরেস। 24 ঘন্টা একেবারেই অল্প সময়। তবে মিসেস কিথ, ক্যাপ্টেন রাইডাল নিজ প্রতিজ্ঞা পালন করবে, সে ব্যাপারে নিশ্চিত থাকুন। জাহাজের অন্যদের কাছে সাহায্য চেয়েছে লাভ হবে না তা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমার কাছে এসেছেন কেন? সাহায্যের আশায়? বেড়ে গেল ডলোরেসের হৃৎপিণ্ডের ধুকপুকানি। হ্যাঁ মিস্টার ব্লেক, সেজন্য এসেছি। আজ তো আপনিই বললেন এখান থেকে মাত্র 150 মাইল দূরেই ফোর্ট কনফিডেন্স। শীতে ওখান থেকে অশ্বারোহী বাহিনী, ডাক্তারও থাকেন একজন। তাই আপনার সাহায্য কামনা করছি আমি। বছরের এই সময় পৃথিবীর এই প্রান্তে 150 মাইল অতিক্রম করা মুখের কথা নয় মিসেস কিথ, উত্তর দিল ব্লেক। ম্যাকফারল্যান্ড পার হতে হবে। পথে পড়বে লাক্স ডেলেসি, সুমেরুর বিরান ভূমি।
প্রথম 100 মাইলের মাঝে জ্বালানি কাঠের নাম নিশানাও পাবেন না। ঝড় এলে মানুষ বা কুকুর কারো বাঁচার সম্ভাবনা নেই। উপকূলের কথা আলাদা, এখানে আশ্রয় নেবার মতো অনেক জায়গা রয়েছে। প্রতিদিন 30 মাইল করে এগোলেও 5 দিন লাগবে ফোর্টে যেতে। আপনার স্বামী সেই দখল সইতে পারবেন বলে মনে হয় না। শূন্যের 50 ডিগ্রি নিচের তাপমাত্রায় 120 ঘন্টা কাটিয়ে দেওয়ার চারটিখানি কথা নয়। হ্যাঁ, মনে হয় না আপনার স্বামী সইতে পারবেন ওই কষ্ট। মৃত্যু ভালো, নইলে যে কথা শেষ করলো না বেচারি ডলোরেস। এখানে রয়ে গেলে ক্ষতি কি, বলল ব্ল্যাক। সেক্ষেত্রে হয়তো খুন করে বলবো ক্যাপ্টেন রাইডালকে, বলল ডলোরেস। এছাড়া আর কোনো উপায়ও নেই আমার। এখন বলুন, আমাকে সেই ঝুঁকি নিতে বাধ্য করবেন নাকি সাহায্য করবেন? আপনার স্লেজ বা কুকুর, কোনোটারই অভাব নেই, উপযুক্ত মূল্য দেব। আর তাছাড়া আপনাকে আমি আদর্শ পুরুষ বলেই মনে করি। উঠে দাঁড়ালো ব্ল্যাক। কিছুক্ষণের জন্য কেবল ওর পিঠ দেখলো ডলোরেস। আপনি হয়তো আমার অবস্থানটা বুঝতে পারছেন না মিসেস কিথ, পায়চারি শুরু করেছে সে। একটু পরেই মেয়েটাকে চমকে দেবে ভেবে খুশি হয়ে উঠেছে ভেতরে ভেতরে। ক্যাপ্টেন রাইডালের মতো মানুষের উপর নির্ভর করেই পেট চালাতে হয় আমাকে। এরই মাঝে হাড়, তেল ও চামড়ার লেনদেন হয়েছে তার সাথে। সেই সঙ্গে এক্সিমো মেয়েদেরকেও সরবরাহ করেছি। ঘুরে দাঁড়াতে হলো না ব্লেককে। আটকে ওঠার শব্দ শুনেই বুঝলো ডলোরেসের মনের অবস্থা। তৃপ্তি ভর করলো ওর মনে। মুখে হাসি নিয়ে ঘুরে দাঁড়ালো। এখন আর ডলোরেসের চেহারায় স্বস্তি বা আশার ছাপ নেই। সেখানে রয়েছে কেবল নীল আগুনের সমুদ্র। উঠে দাঁড়ালো মেয়েটাও। তাহলে আপনার কাছ থেকে আর সাহায্যের আশা করছি না। আমি তো সে কথা বলিনি মিসেস কিথ। জানি আমার ব্যবসা পণ্যের বিবরণ আহত করেছে আপনাকে, তবে আপনাকে বুঝতে হবে সুমেরুর নৈতিকতা বোধের সাথে আপনাদের নৈতিকতা বোধের আকাশ পাতাল পার্থক্য। আমি তো বলবো পাগল হয়ে যাওয়া থেকে রক্ষা করেছে রাইডাল আর তার নাবিকদের। যাই হোক, আমি কিন্তু বলিনি যে আপনাকে এবং পিটারকে সাহায্য করব না। অবশ্যই করব, কিন্তু সেজন্য আমাকে দিতে হবে আপনার একটু সময়। বেশি না, এই ধরুন 1 ঘন্টা। একটু হিসাব নিকাশ করে নেই।